2022-এ একটা পাইপ দেওয়া ছিল ডিজে স্ট্যান্ড। এই বিষয়টা তো ডাক্তাররা ভুলবশত বলি যে আমাদের বাংলাদেশের ট্রিটমেন্টের ক্ষেত্রে যে একটা বড় ধরনের একটা বিড়ম্বনার শিকার হওয়া লাগে, যেটা একটা বাস্তব একটা অভিজ্ঞতা। এই ভাইয়ের আব্বার যখন কিডনির অপারেশন করা, এই অপারেশনের সময় ভেতরে একজন ডাক্তারের উদাসীনতা এবং চিকিৎসকের অবহেলা কারণে একটা জীবন মৃত্যুর পথে। এটা কত বড় একটা অপরাধ! এটা কি মানে আমরা চিকিৎসক আমরা এটা বুঝি? যারা কিডনি রোগী, যারা কিডনি রোগে আক্রান্ত আছেন, তাদের জন্য খুব মনোযোগ সহকারে শুনুন, বিষয়টা কাজে লাগবে। ডবল যে স্টেন্ট পাইপ, এই পাইপটা ব্যবহার হয় এখন কিডনি রোগীদের পাথর অপারেশন তো কি, যে পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। তো যখন চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যখন ডাস্ট তৈরি হয়, এই ডাস্টকে অপসারণ করার জন্য এই পাইপটা ব্যবহার হয়। কিন্তু যে পাইপটা 1.5-2 মাস পরে একটা মানুষের শরীরে মানে অসম্ভব ধরনের সমস্যা তৈরি করতে পারে, কিন্তু সে 3-4টা বছর এই পাইপ তার ভিতর ছিল, কিন্তু স্বাভাবিকভাবে একবার সুস্থভাবে। তো এই পাইপটা কথা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, যদিও ভিডিওর ভিতরে সবই দেখতে পাবেন, ওনার ছেলের কথাগুলো শুনতে পাবেন, তো ওনারা জানেই না যে তার ভিতরে এই পাইপটা আছে এবং সেটা বের করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যারা কিডনি রোগী, যারা কিডনি রোগে আক্রান্ত আছেন, তাদের জন্য খুব মনোযোগ সহকারে শুনুন, বিষয়টা কাজে লাগবে। আসলে একটা চিকিৎসকের বা একটা ডাক্তারের অবহেলার কারণে, একটু উদাসীনতার কারণে একটা রোগী যে কতটা দুর্ভোগের সম্মুখীন হওয়া লাগে বা কতটা দুরবস্থার ভিতরে পড়া লাগে, যা আমার এই রোগীটা খুবই জলজান্ত একটা প্রমাণ। আসলে বাংলাদেশের দোষ দিয়ে লাভ কিনা জানি না, তবে কিছু কিছু চিকিৎসকরা এতনের মেনটেন গুলো করে থাকেন, যেটা একটা রোগীর জীবন হুমকির ভিতর পড়ে যায়। আমার এই যে পেশেন্ট বিপুল ভাইয়ের আব্বা কিডনি রোগে একটু সমস্যা ভুগছিলেন, যার কারণে হসপিটালে ভর্তি হয়। তো হসপিটালে ভর্তি হওয়ার পরে তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে কিডনিতে অনেক পাথর হয়েছে আর কি, অনেক পাথর হয়েছে। তো এই পাথরগুলো অপারেশন করতে হবে। অপারেশন করার সময় তার যে রক্তের চাপ, ব্লাড প্রেশার, এটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিল এবং এই বেড়ে যাওয়ার কারণে তাকে অপারেশন করা সম্ভব হয়নি। ওনাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। তাকে ডিজে স্ট্রেন্থ পাইপ, ডিজে স্ট্রেন্থ অর্থাৎ ডবল জে স্ট্রেন্থ পাইপ, এই পাইপটা ব্যবহার হয় এখন কিডনি রোগীদের পাথর অপারেশন তো লেজার সিস্টেমে এখন বেশি হয়। তো লেজার পদ্ধতি কি, যে পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। তো যখন চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যখন ডাস্ট তৈরি হয়, এই ডাস্টকে অপসারণ করার জন্য এই পাইপটা ব্যবহার হয়। তো উনাকে অপারেশন করবে বলে পাইপটা পুশ করা হয়েছে, কিন্তু তার প্রেশার অ্যাবনর্মালের কারণে তাকে অজ্ঞান করতে পারছিল না, অ্যানাস্থেসিয়া দিতে পারছিল না, বা বিভিন্ন সমস্যার কারণে আর তার অপারেশনটা করা সম্ভব হয়নি। তো এখন দেখেন, অপারেশন করা সম্ভব হয়নি, তাহলে তার সবকিছু ম্যানেজমেন্টগুলো তো স্বাভাবিক করতে হবে, সেটা করা হয়নি, না করে তাকে রিলিজ দিয়ে দিচ্ছে, ছুটি দিয়ে দিচ্ছে। কিন্তু এই ডিজি স্ট্যান্ড পাইপটা তার ভিতরে থেকে গেছে। এখন এটা যে বের করতে হবে, এটা রোগীর কাউকে বলেনি, রোগীর সাথে লোককে বলেনি, রোগীকে জানানো হয়নি। এখন রোগীরা তো আর জানে না যে তার পরবর্তী স্টেপটা কি বা কি করতে হবে। এখন এই ডিজি স্ট্যান্ড যে পাইপটা, এই পাইপটা একজন রোগীর শরীরে খুব জোরালে 1-1.5 মাস 2 মাস, যদি খুবই এক্সেস ধরায়, সেখানে 4 থেকে 5 মাস এরপরে যাওয়া সম্ভব না। যদি এরপরে যায়, ওই পাইপটা ওটা ড্যামেজ হতে থাকবে এবং শরীরের জন্য মারাত্মক একটা ক্ষতি হতে থাকবে। তো এখন কিছুকাল যাওয়ার পরে যখন সে আবার অসুস্থ হয়ে পড়ে এবং তখন দেখে যে তার অপারেশন করা সম্ভব না, তখন সে রোগীটা আমার কাছে আসে। তো আমি তার বিভিন্ন ধরনের রিপোর্ট দেখে আমি আল্লাহর উপরে ভরসা করে ট্রিটমেন্টটা শুরু করি। তো যখন চিকিৎসা শুরু করি, তো আলহামদুলিল্লাহ সে আস্তে আস্তে সুস্থ হতে থাকে, মানে তার শারীরিক যে সুস্থতা, তার যে আরামবোধ, এটা হতে থাকে। কিন্তু এই হতে হতে সে 2022, 23, 24, 25, এই যে 3-4টা বছর সে সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু তার ভিতরে পাইপটা থেকে গেছে। কিন্তু যে পাইপটা 1.5-2 মাস পরে একটা মানুষের শরীরে মানে অসম্ভব ধরনের সমস্যা তৈরি করতে পারে, কিন্তু সে 3-4টা বছর এই পাইপ তার ভিতর ছিল, কিন্তু স্বাভাবিকভাবে একবারে সুস্থভাবে। এটা আল্লাহর কত বড় একটা মানে নিয়ামত। তো সুস্থ থাকার পরেও
যখন 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আসলো, তখন সে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ে। তখন আমি তার পূর্বের এই ধারাবাহিকতার উপর ভিত্তি করে আমি আবার ট্রিটমেন্ট শুরু করি। ট্রিটমেন্ট তাকে যতই দিই কিন্তু কোনো ধরনের ইমপ্রুভ নেই, শুধু মানে অবনতি। সে তার শারীরিক অবস্থা, তার গায়ে জ্বর, তার শরীরে ব্যথা এবং মানে বিভিন্ন ধরনের লক্ষণগুলো আরো অবনতি। আমি কোনো লক্ষণ মেলাতে পারি না এবং লক্ষণ অনুযায়ী যতই মেডিসিন দিই তার আগের মতো আর কোনো ইমপ্রুভ দেখি না, শুধু আরো খারাপের দিকে এরকম হতে হতে এমন একটা পর্যায়ে গেল, এমন একটা অবস্থায় গেল যে আমি বিপুল ভাইকে মানে রেফার করতে বাধ্য হলাম। আমি বললাম যে ভাই, আপনি একটা নেফ্রোলজি ডাক্তারকে, একটা কিডনি ডাক্তারের সাথে আপনি কথা বলে ওনাকে একটু দেখাই নেন, পরীক্ষা নিরীক্ষা করে নেন, তারপরে উনি কি বলেন বা রিপোর্টগুলো আমাকে আবার দেন, দিয়ে দেখে কি করা যায়, পরবর্তীতে চিন্তা করা যাবে। উনি সেই অনুপাতেই একজন কিডনি বিশেষজ্ঞের সাথে দেখা করেন, কিডনি বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করেন, করার পরে দেখা গেল ওই কিডনির ভেতরে তার ওই পাইপটা থেকে গেছে। তো এই পাইপটা কথা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, যদিও ভিডিওর ভিতরে সবই দেখতে পাবেন, ওনার ছেলের কথাগুলো শুনতে পাবেন, তো ওনারা জানেই না যে তার ভিতরে এই পাইপটা আছে এবং সেটা বের করতে হবে। আর আজকে এই পাইপের কারণে, এই ডাক্তারদের উদাসীনতার কারণে, এই ডাক্তারদের অবহেলার কারণে এই রোগীটা আজকে মৃত্যুসজ্জায়। আমাকে গতকাল রাত্রে বিপুল ভাই আমাকে কল দিল, বললো যে ভাই, আব্বার অবস্থা তো খুবই খারাপ, যদি সম্ভব হতো আপনি একটু দেখে গেলে ভালো হতো। তো তার কথা অনুযায়ী আমি আজকে ভোরে ফজরের নামাজ পড়ে ওনার আব্বাকে দেখতে গেলাম। যাওয়ার পরে দেখি এই অবস্থা। তার ক্রিটিনাইন প্রায় প্রায় 8+, মানে 8 পার হয়ে গেছে, 8.1 কি 2 এরকম উঠে গেছে। তো এই অবস্থায় তার কিডনির ভিতর পানি জমে গেছে, শরীরে পানি ঢুকে গেছে, এখন খুবই একটা মানে ভয়াবহ একটা অবস্থা। এই অবস্থার উপর ভিত্তি করে হসপিটাল থেকে তাকে রিলিজ দিয়ে দিছে, বলে দিছে যে এই রোগী সম্ভবত আর মানে বাঁচার সম্ভাবনা নাই। তারপর ওনারা অনেক ওষুধপত্র লিখে দিয়েছে যে ট্রিটমেন্টগুলো করেন, আল্লাহ যদি সাহায্য করে সুস্থ হতে পারে। এখন সেই প্রেসক্রাইব অনুযায়ী ওষুধপত্র নিয়ে আসছে, কিন্তু কোনো ওষুধ তাকে আর খাওয়ানো হয়নি। এখন তার আব্বা বিভিন্ন ধরনের ভুল বকা, তারপরে প্রেশার প্রচুর পরিমাণে হাই হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যাগুলো এখন শুরু হয়ে গেছে, হাত পা ফুলে গেছে, মানসিক অবস্থা ভালো না, অ্যাবনর্মাল কথাবার্তা বলে। তো এরকম একটা অবস্থা, একটা বিক্ষিপ্ত অবস্থা। তো একজন ডাক্তারের উদাসীনতা, একজন চিকিৎসকের অবহেলা কারণে একটা জীবন মৃত্যুর পথে। এটা কত বড় একটা অপরাধ! এটা কি মানে আমরা চিকিৎসক আমরা এটা বুঝি? এটা বুঝি না। আমরা একটা চিকিৎসকের কাছে 2টা টাকা পেলাম, 2টা পয়সা পেলাম, গিয়ে আমার সংসার বসাল নিয়ে আমরা, বউ বাচ্চাকে নিয়ে আমরা ভালো আছি। কিন্তু ওর জীবনটা আমার এই শুধু টাকার জন্য যখন আমি চিকিৎসা দিচ্ছি একজনকে, তখন টাকা পাচ্ছি, কিন্তু তার জীবনটা আমার জন্য কি অভিশাপ হয়ে থাকবে না? তো এই কারণে আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ যে আপনারা যখন চিকিৎসা নেবেন, ডাক্তারের সাথে ভালোভাবে পরামর্শ নেবেন আগে। ডাক্তার বিরক্ত হলে তার কাছ থেকে বারবার অনেক কিছু জেনে নেবেন, ক্লিয়ার সবকিছু বুঝে নেবেন, না হলে এরকম একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেটাই বলি, বাকিটা আপনার ভিডিওতে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওনার নাম হচ্ছে আরমান আলী, বয়স 56 বছর, মোটামুটি 31/8/22-এ ট্রিটমেন্টটা শুরু হয় আর কি। তার সমস্যা ছিল কিডনি, ক্রিটিনাইন ছিল 2.39, অর্থাৎ 2.39। এই অবস্থায় তার ট্রিটমেন্ট শুরু হয়। তার মূলত ডায়াবেটিসের সমস্যাটা ছিল। এখন অন্য এক জায়গায় ট্রিটমেন্ট চলছিল, অন্য জায়গায় বলতে যে এখন মাস্টার নাকি যেন ট্রিটমেন্ট দিচ্ছে বগুড়ায়। তারপরে আর কি আমাদের চিকিৎসাটা শুরু হয়। সেই অবস্থায় 2.39 ছিল ক্রিটিনাইন। তো তারপর ট্রিটমেন্ট চলা অবস্থায় মোটামুটি 22, 23, 24 এবং 25-এর প্রথমের দিক পর্যন্ত সে খুবই ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। এবং সে কাজ কাম করা, বাড়িতে আনুষঙ্গিক কাজ করা, সবই মোটামুটি ভালো ছিল। তো হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থতা গতানুগতিকভাবে মানে খারাপ হতেই থাকে। তো তারপরে বিভিন্ন ট্রিটমেন্ট, আবার হসপিটালে ভর্তি হওয়া, আজকে সে খুবই গুরুতর অবস্থা। তো এখন এই বিষয়টা ওনার ছেলে
ভাইয়ের নামটা? মোহাম্মদ বিপুল ইসলাম। এই বিপুল ভাই ওনার ছেলে আর কি, উনি যথেষ্ট শিক্ষিত এবং ভদ্র স্মার্ট ছেলে। তো উনি তার বাবার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন এবং চেষ্টা চালাচ্ছেন। তো ওই ওনার আব্বার প্রথম থেকে যে ঘটনাটা সেটা একটু মানে ওনার কাছ থেকেই শুনবো আর কি। ওই প্রথম থেকে যে অবস্থা রয়েছে একটু বলেন, শুনি। আমরা ওই হঠাৎ করে আব্বা একদিন আমরা মাঠে কাজ করতে করতে বাসায় এসে জ্বর আসে, তো অসুস্থ হয়ে পড়ে এবং বমি করে প্রচন্ড। তো তখন আমরা রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলাম 2022-এ। তো নিয়ে যাওয়ার পর ওনারা বললে যে তার কিডনিতে পাথর, হ্যাঁ কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর এরকম, আর একটা কিডনিতে কাজ করছে না। তো দেখ আমরা দীর্ঘ 27 দিন মেডিকেলে রাখার পর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর প্রায় 1.5 ঘন্টা অপারেশন থিয়েটারে রেখে তার চেক আপ করে বললো তার প্রেশার বেশি, ডায়াবেটিক্স হাই, তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, তাকে এই অবস্থা অপারেশন করা যাবে না, আপনারা দেশের বাইরে নিয়ে চলে যান। তো পরে আমাদের ওরকম সামর্থ্য নাই, পরে আমরা যে মকবুল চাচার ছেলে ডক্টর সুমন ভাইয়ের কাছে, তার কাছে হোমিও চিকিৎসা নিলাম। প্রায় দীর্ঘ 2 বছর খুবই ভালো ছিল, 2-3 বছর। পরে আব্বার হাত হঠাৎ করে ভেঙে যায়, তখন ওই এলোপ্যাথি ট্রিটমেন্ট তখন নিলাম। তখন আব্বা কিছু ওই অ্যান্টিবায়োটিক, কিছু ব্যথার ওষুধ খাওয়ার পরে হঠাৎ করে কিডনির এই সমস্যাগুলো বেড়ে গেল। তো তারপর থেকে আর নিয়ন্ত্রণে আসছে না, এখন আব্বার এই অবস্থা। এই অবস্থা বলতে ওই আপনার আব্বু যখন যে অপারেশনটা করে ওই সময় ভিতরে যে ক্যানে মানে 2022-এ একটা পাইপ দেওয়া ছিল ডিজে স্ট্যান্ড, যে এই বিষয়টা তো ডাক্তাররা ভুলবশত বলি যে আমাদের বাংলাদেশের ট্রিটমেন্টের ক্ষেত্রে যে একটা বড় ধরনের একটা বিড়ম্বনা শিকার হওয়া লাগে, যেটা একটা বাস্তব একটা অভিজ্ঞতা। এই ভাইয়ের আব্বার যখন কিডনির অপারেশন করা, এই অপারেশনের সময় ভেতরে একটা ক্যানেল রাখা ছিল, যেটা পরবর্তীতে এটা কোন একটা কারণে বের করা হয়নি। হয়তো ডাক্তারদের যেভাবে স্মরণ করে দেওয়ার কথা বা সচেতন করে দেওয়ার কথা বা তাদেরকে ইনফরমেশনটা জানানো উচিত, সেভাবে হয়তো জানেনি, যার কারণে ক্যানেলটা বের করতে পারছিল না। তারপরে কিভাবে কি হলো, মানে ওটা কিভাবে বুঝলেন? আমরা যখন আবার এই ভাইকে বললাম যে আমরা তো আব্বা তো এই 2025-এ যখন নিয়ন্ত্রণ করতে পারছি না, প্রচন্ড বমি হচ্ছে বারবার, তখন ভাই বললো আপনি একটা ভালো একটা ডাক্তার দেখান, রাজশাহীতে পপুলারে বসে ডাক্তার সিদ্দিকুর রহমান, কিডনি বিশেষজ্ঞ। তো ওনার কাছে গেলাম রাজশাহী পপুলারে হসপিটালে, যাওয়ার পর উনি বললো যে কিছু টেস্ট দিল। তো আলট্রাসোনোগ্রাফি করার সময় তো যে স্যার মাধ্যমে করেছিলাম, তো উনি বললো যে আপনার আব্বার যে কিডনিতে পাইপ দেওয়া আছে কতদিন হলো? বললাম স্যার কোনো পাইপ তো দেওয়া নাই। বলছে না পাইপ দেওয়া আছে। তো বলছে এর আগে কখনো মেডিকেলে ছিলাম? হ্যাঁ স্যার ছিল, 2022-এ ছিল। তো বলছে অনেক টাইম। তো ওই পরে আমরা খোঁজ জানতে পারলাম আমার বোনকে দিয়ে, বলছে হ্যাঁ এরকম একটা অপারেশন করেছিল 2022-এ, তো আমাদেরকে তো বলে নাই যে ভিতরটা দিয়েই রাখছে, বের করে নাই, এরকম তো বলে নাই। তো পরে জানতে পারি যে হ্যাঁ ওই ডিজি স্ট্যান্ড যে ইয়াটা দেওয়া আছে 2022 থেকে। তো পরে আমরা এবার আব্বার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে অজ্ঞান দেওয়া যায় না, অজ্ঞান ছাড়াই আমরা ডিজে স্ট্যান্ড পাইপটা বের করছি আর কি। তো ওই বের করার পর আব্বা প্রচন্ড ভেতরে ব্যথা পায় এবং একটু মানসিক ভাবে একটু অসুস্থ হয়ে গেছে, মানে বারবার ভয় করছে, ব্রেনে আঘাত পাইছে সেই ব্যথার কারণে আর কি। এখানে একটা ব্যাপারটা কি যে আমি ওনাকে যখন ট্রিটমেন্ট দিই 2022 সাল থেকে, তারপরে 22, 23, 24, 25-এর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট সে ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সে তার ডিমোশন, এই যে আস্তে আস্তে অসুস্থ, প্রচন্ড অসুস্থ। এই অসুস্থতার কারণে তাকে আমি বাধ্য হলাম ওই একটা কিডনি বিশেষজ্ঞের কাছে রিপোর্ট করতে। তো ওখানে ট্রিটমেন্ট করতে যাওয়ার পরে দেখা গেল যে 2022-এ ওনার কিডনির যে এই অপারেশনের সময় যে পাইপ দেওয়া ছিল, যে পাইপটা দেওয়া ছিল রেজিস্ট্যান্ট, হ্যাঁ ডিজে স্ট্যান্ড, রেজিস্ট্যান্ট যে পাইপটা দেওয়া ছিল, এই পাইপটা মূলত 3 মাস বা 6 মাস সর্বোচ্চ 6 মাস পর্যন্ত রাখা যায়, তারপরে এটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। কিন্তু 22 সাল থেকে 25 সাল পর্যন্ত এটা আছে, ওইটা একবারে পুরাটাই ড্যামেজ হয়ে, ওইটার কারণে সে তার অবনতি, এটা পরবর্তীতে এটা দেখলাম। তো আজকে তো সে খুবই খারাপ অবস্থা, আমরা ক্রিয়েটিনাইন দেখতে পাই। তা 13ই জুনে তার ক্রিয়েটিনাইন আসছিল হলো 5.9 মানে 6, তারপরে আরো বেড়ে যায় 7.1, তারপর সর্বোচ্চ উঠে যায় হলো 8.9, সরি 8.1। এখন 8.1 এখান থেকে এক কমে 7.1-এ আসছে, এই পর্যন্ত এখন অবস্থান করছে। তার মানে এবং তার কিডনিতে বিভিন্ন ধরনের মানে হাইড্রোপেনিক দেখা দিচ্ছে, পানিটা জমে পুরোটা একবার ফ্র্যাকচার অবস্থায় আছে।
এখন আল্লাহ ভরসা এই অবস্থায় বিপুল ভাই এখন সাহস পাচ্ছে না যে ওনার আব্বাকে কি করবে। তো এটা হসপিটাল থেকে ওনারা গতকাল রিলিজ দিয়ে দিচ্ছে আর কি, যে এখন এই ওষুধগুলো বাড়িতে নিয়ে খাওয়ান। এখানে যে প্রেসক্রাইব করে দিচ্ছে এই ওষুধগুলো এখন পর্যন্ত একটা ওনাকে খাওয়ানো সম্ভব হয়নি, মানে তার একবার খাওয়া দাওয়া টোটালি বন্ধ। তো এখন এটা কি করা যায় চিন্তায় আছেন ভাই, তবে দেখি কি করা যায় আর কি। এটা পরবর্তীতে আপডেট আবার দেখা যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।